নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুধু ইউনূসকে দেখলে অনেকে ভাববেন এ লোকটা নিপাট ভদ্রলোক, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অর্থনীতিবিদ, আবার নোবেল পুরস্কার জয়ী। শান্তিতে নোবেল ইউনূসকে কারা দিয়েছিল, কেনই বা দিয়েছিল, সে এক অপার রহস্য। আপনারা বুঝতেই পারছেন যে কোন কৌশলে ইউনূস এই শান্তির নোবেল প্রাইজটি হস্তগত করেছিলেন। হেনরি কিসিঞ্জারও শান্তির নোবেল পেয়েছিলেন, আর হিটলারকেও শান্তির নোবেল যাতে পান তার জন্য একবার তার নাম উঠেছিল। তাই শান্তির নোবেল পুরস্কার জয়ী ইউনূস বাংলাদেশকে নরকের দেশে পরিণত করেছেন, এবং অবশ্যই ধর্ষণের দেশ। যা যা তথ্য পরিসংখ্যান সামনে উঠে আসছে, বাংলাদেশে কার্যত আইন শৃঙ্খলা বলে কিছু নেই। যদিও ইউনূস স্টেট অফ ডিনায়ালে আছেন, বলছেন যা যা হচ্ছে সেটা হচ্ছে পূর্ববর্তী জমানার লিগ্যাসি, আর যত দোষ নন্দ ঘোষ, এই যে প্রবাদ আছে, এই প্রবাদটাকে মাথায় রেখে ইউনূস পূর্ববর্তী হাসিনা জমানার ঘাড়ে সব দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। 17ই মার্চ শেখ মুজিবের 105তম জন্মদিন। অতীতে সারা বাংলাদেশ জুড়ে সাড়ম্বরে উদযাপিত হতো বঙ্গবন্ধুর জন্মদিন। এবার কিন্তু হচ্ছে না। অন্তর্বর্তী সরকার এই দিনটা ভুলেই গেছে। জানি না 26শে মার্চ তারা কিভাবে পালন করবেন, কিন্তু 7ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিবসকে তারা কোন রকম ধর্তব্যের মধ্যেই আনছে না। যদি আওয়ামী লীগ, তার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ বলেছে যে তারা যথোপযুক্ত মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন করবেন, তাতে যদি ধরপাকড়ের মুখোমুখি হতে হয় তাতেও কুচপরোয়া নেই। অপারেশন ডেভিল হান্টের নামে ইউনূস যে বেছে বেছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নির্বিচারে গ্রেপ্তার করেছে, সেটা এখন আর গোপন কিছু নেই। আর আসল ডেভিলরা খোলা আকাশের নিচে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, মব কিলিং হচ্ছে, মবক্রেসি হচ্ছে, আর ইউনূস স্টেট অফ ডিনায়াল, কিচ্ছু হয়নি, এভরিথিং ইজ হাঙ্কি ডোরি। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। তবে বোমাটা ফাটিয়েছেন ইউনূস সরকারের প্রশাসনের অন্তর্গত এক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নাম হারুন আল রশিদ। তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট, মরক্কোর রাষ্ট্রদূত ছিলেন। তিনি যে শেখ হাসিনার খুব গুণমুগ্ধ ছিলেন তা কিন্তু নয়, কিন্তু স্পষ্ট বাকি মানুষটি সম্ভবত আস্তিক, সেভাবে ধর্মাচরণ করেন না। রেজিম চেঞ্জের পর জামায়াতে ইসলামী এই ভদ্রলোককে পদ থেকে অপসারণের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করেছিল, এবং অন্তর্বর্তী সরকার তাকে ঢাকায় ফিরে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে যোগ দিতে নির্দেশ দেয়, কিন্তু এই ভদ্রলোক সেই নির্দেশ পালন করেননি। তার ফেরার কথা ছিল মার্চ মাসে ঢাকায়, কিন্তু তিনি ঢাকায় না ফিরে সোজা অটোয়ায় চলে গেছেন মরক্কো থেকে। সেখান থেকে তিনি ফেসবুকে ইউনূস সরকারকে একহাত নিয়েছেন। তার বক্তব্য, মোহাম্মদ ইউনূস দখলদার, আন্তর্জাতিক যে ষড়যন্ত্র হয়েছিল নির্বাচিত হাসিনা সরকারকে উৎখাতের পিছনে, সেই সরকারের সেই ষড়যন্ত্রের মূল চক্রী হচ্ছে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, ধর্মনিরপেক্ষতার মূলে কুঠারাঘাত হচ্ছে, এবং ধর্মীয় সংখ্যালঘুরা নিদারুণ নিপীড়নের মুখে দাঁড়িয়ে আছেন। কার্যত তাদের এথনিক ক্লিনজিং করা হচ্ছে। বাংলাদেশে আইসিসের পতাকা নিয়ে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ানো যায়, কেউ কিছু আপনাকে বলবে না। নারীর স্বাধীনতা ভুলুণ্ঠিত হচ্ছে, এবং নারী কিভাবে ওড়না পরবে সেটাও ঠিক করে দিচ্ছে তৌহিদি জনতা। এই যে ন্যারেটিভ, বাংলাদেশের ইউনূস সরকারের লোকজন এই ন্যারেটিভকে বলে থাকেন ভারতীয় মিডিয়ার অপপ্রচার। এবার ইউনূসের থোতা মুখ ভোঁতা করে দিলেন ওই ক্যারিয়ার ডিপ্লোম্যাট হারুন রশিদ। তিনি কিন্তু আওয়ামী লীগের খুব
পছন্দের মানুষ ছিলেন না, এটা ইউনূসের অন্তর্বর্তী সরকারও জানেন, কিন্তু তিনি স্বাধীন চেতা, স্পষ্টবাক এবং জামাত একজন মুসলিম কিভাবে জীবন চালাবেন তার একটা গাইডলাইন জামাত মনে করে, সেটা প্রত্যেক মুসলমানকে মেনে চলা উচিত। হারুন রশিদ কিন্তু সেটা মানেন না, সেটাই বোধহয় জামাতের বিরাগের কারণ। ইউনূসও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক না, খুব ধর্মভীরু লোক বলেও তো আমি জানি না। ও তো ঘোষিতভাবে সমকামী আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন ইউনূস ক্ষমতার স্বাদ পেয়েছেন, নিজের যা বিশ্বাস ছিল, যদি সেই বিশ্বাস সত্যি হয়, সেই বিশ্বাসকে তালাবন্দি রেখে এখন জঙ্গি জিহাদিদের উস্কানিতে যেভাবে চলার ইউনূস সেভাবেই চলছে। খুব রাগ হয় না, তাকে জঙ্গিদের নেতা বলা হয় কেন? যে সরকারে জঙ্গিরা উপস্থিত, যে সরকারের পৃষ্ঠপোষক জঙ্গিরা, সেই সরকারের প্রধানকে জঙ্গিদের নেতা ছাড়া আর কি বলবো বলুন তো? তবে হারুন রশিদের এই বিস্ফোরক ফেসবুক পোস্ট ইউনূসকে কিন্তু খুব বিব্রত করেছে। এবার তো আর ভারতীয় মিডিয়ার অপপ্রচার বলতে পারবেন না, তার প্রশাসনের অংশ একজন উচ্চপদস্থ কূটনীতিক খুলে আম এই কথাটা বলেছেন। দেখুন, ইউনূস তো ব্যবস্থা নেবে। ওই ভদ্রলোক ফেসবুকে যখন পোস্ট করেছেন তখন তিনি এর কনসিকুয়েন্সেস কি হতে পারে সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল ছিলেন। তার এবং তার পরিবারের পাসপোর্ট বাতিল হয়েছে, তিনি আর বাংলাদেশে ফিরতে পারবেন না, কানাডা থেকে অন্য জায়গায় কোথাও যেতে পারবেন না। কিন্তু তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে তিনি কিন্তু এই নির্মম সত্যটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। এটাই হচ্ছে ইউনূসের আসল চেহারা, তার অন্তর্বর্তী সরকারের আসল চেহারা, মস্তিষ্কবর্তী ঘৃণা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। এবং ভারত বিদ্বেষ, আমি এটা পরিসংখ্যান দেখলাম, হাসিনা জমানায় ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য হতো, অন্তর্বর্তী সরকারের এই 7 মাসে সেই বাণিজ্য বেশি হচ্ছে। আবার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হচ্ছেন, কেউ কেউ ভারতীয় পণ্য বয়কট করছেন, কেউ তাদের বাড়ির স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে দিচ্ছে, রেটরিক তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু ভারত বাংলাদেশের বাণিজ্য শেখ হাসিনার সময় যা হতো এই 7 মাসে তার থেকে বেশি হয়েছে। এরকমই একটা ফিগার আমি একজনের ভিডিওতে দেখলাম, আমি সত্যি মিথ্যা জানি না। দেখুন, যারা ব্যবসা করে তারা কি পাকিস্তান আর চীন থেকে মাল আনবে? পরিবহন খরচ তো কয়েক গুণ বেড়ে যাবে, তারা তো ভারত থেকেই আনবে। আর ভারতের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে নয়, আমরা জঙ্গি জিহাদিদের বিরুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আমরা বিরুদ্ধে। কারণ তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, তারা আইসিসের মতো বাংলাদেশেও খিলাফত প্রতিষ্ঠা করতে চায় এবং তারা ভারতবর্ষকে রক্তাক্ত করতে চায়। তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা কোনো রকম ভাবে রিয়াক্ট করব না। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল না, এখনো নেই, আশা করি ভবিষ্যতেও থাকবে না। কিন্তু সম্পর্ক নষ্ট করছে জঙ্গি জিহাদিরা। ভদ্রলোক এটাও বলেছেন, কিছু লোক এমনভাবে ভারত বিদ্বেষকে ছড়াচ্ছে সমাজ মাধ্যমে যে বাংলাদেশের একটা অংশের মানুষের মনে অন্ধ ভারত বিরোধিতার বীজটাকে বপন করতে চাইছে তারা। যেমন আমি একটা লোকের কথা আপনাদের আগেও বলেছিলাম, ফরহাদ মাজাহার। কে ফরহাদ মাজাহার? আগুনকে বিপ্লবী ছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের 7-এর দশকের গোড়ায় যে নকশাল আন্দোলন হয়েছিল তার সঙ্গে সেখানকার সেই নেতৃবৃন্দের সঙ্গে ফরহাদ মাজাহারের যোগাযোগ ছিল। তারপর কমিউনিজম দিয়ে বিপ্লব হবে না ভেবে সে ব্যর্থ হয়। বিএনপির জমানায় সে আনসার বিদ্রোহ উস্কে ছিল, দেশ ছাড়া হয়, জেল হয়, ফিরে এসে ধর্মগুরু হয়ে যায়। সে এখন ধর্মনিরপেক্ষতাকে গলায় পেঁচানো বিষধর সাপের সঙ্গে তুলনা করে। সেই কিন্তু এই ম্যাপুজ ট্যাপুজের দীক্ষাগুরু, সাংঘাতিক লোক, টেররিস্ট, কমিউনিস্ট থেকে টেররিস্ট হয়েছে। ভাবতে পারছেন এই লোকটা কত বদমাইশ, মানবতার শত্রু। এরা কিন্তু সর্বক্ষণ ভারত বিরোধিতার বীজ বপন করছে বাংলাদেশে। ওই রাষ্ট্রদূত যে কথা বলেছেন সেটা 200% উপর সত্যি।
দেখুন বাসাস বাংলাদেশ সংবাদ সংস্থা, তার চেয়ারম্যান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 বছর উপাচার্য ছিলেন, সম্প্রতি মারা গেছেন। কি রীতি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অবসরপ্রাপ্ত উপাচার্য বা অধ্যাপক হোক, তিনি মারা গেলে তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর যে মসজিদ আছে সেখানে হবে, কিন্তু আশ্চর্য রকম ভাবে তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যের মসজিদে হয়নি, ধানমন্দির ঈদগাঁওতে হয়েছে। কেন? তিনি ভারত বন্ধু ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনি 8 বছরেরও বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার মৃত্যুতে কেউ শোক প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। এই যে মস্তিষ্কবর্তী ঘৃণা, এই ভারত বিরোধিতা। আবার ইউনূস কি বলছেন, ভারতের সঙ্গে তো খুব ভালো সম্পর্ক। কত রকম শয়তান হয়, ইউনূস হচ্ছে শয়তানদের মধ্যে সবচেয়ে বড় শয়তান। ওর পরিণতি খুব খারাপ হবে, বাংলাদেশের মানুষ ওকে লাথি মেরে তাড়াবে। দেখুন, মিলিয়ে নেবেন। ও পালাতে বাধ্য হবে, রাতের অন্ধকারে পালাবে ইউনূস। সুদখোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, যাও মুখে বলে বিশ্বাস করে না। ও হচ্ছে জঙ্গিদের নেতা, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু ওই ক্যারিয়ার ডিপ্লোম্যাট কিন্তু ওর ভান্ডাফোড় করে দিয়েছে। ইউনূসের প্রকৃত স্বরূপ কিন্তু চিনিয়ে দিয়েছে। আর কি বলবে ইউনূস? স্বৈরাচারের দোষর বলতে পারবে না, কারণ আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ ছিলেন না ভদ্রলোক। এটাই হচ্ছে ইউনূসের প্রকৃত চেহারা। দেখুন, বাংলাদেশ তো জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, পাকিস্তান তো ভেঙে যাবে, কিন্তু ওয়েলকাম ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের পড়োশী নেপালে। সেখানে রাজতন্ত্রের পুনরাভিষেক হবে হয়তো। নেপালিরা তাদের কোর হিন্দু বিলিফে ফিরে যাচ্ছে। ওখানে তো কনভার্সন হয়েছে, প্রসলিটাইজেশন হয়েছে। সেটা নেপালের মানুষের যে সামাজিক ধার্মিক যে ভিত্তি, সেই ভিত্তিটাকে নাড়িয়ে দিয়েছে। তারা আবার গো টু দ্য বেসিক, গো টু দ্য রুটসে যেতে চাইছে। নেপালের রাজার পাশাপাশি হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথের ছবি দেখা যাচ্ছে সেই মিছিলে। আবার হিন্দুত্বে ফিরছে নেপাল। দেখুন, গণতন্ত্রের আমরা খুব সমর্থক, আমাদের তো রোবাস্ট ডেমোক্রেসি। 60 কোটি লোক ভোট দিয়েছে, আর 90 কোটির বেশি ভোটার সমগ্র উত্তর আমেরিকা এবং ইউরোপের জনসংখ্যার থেকে বেশি। ওই গরমের মধ্যে অত মানুষ ভোট দিয়েছেন দেশে। তা গণতন্ত্র তো আমরা সবসময় পছন্দ করি, কিন্তু নেপালে বিগত 17 বছরে 15 বার সরকার পরিবর্তন হয়েছে, এবং নেপালি কংগ্রেস, মাওয়িস্ট, এরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে নেপালের অবস্থা একেবারে খারাপ করে ফেলেছে। র্যাম্প্যান্ট করাপশন, আনএমপ্লয়মেন্ট সর্বত্র। তাই নেপালের মানুষ পথে নেমেছেন তাদের ওই কোর বিলিফে ফিরে যাওয়ার জন্য, হিন্দুত্ব, রাজতন্ত্র। ওয়েলকাম ডেভেলপমেন্ট, ওয়েলকাম ডেভেলপমেন্ট। এবং তাতে জঙ্গি এই হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথের ছবি পর্যন্ত রয়েছে। অর্থাৎ যোগীজি যে সনাতনীদের কাছে কতটা গ্রহণযোগ্য মুখ, সেটা শুধু ভারতবর্ষের মধ্যে নয়, পড়োশী নেপালের রাজপথেও তার প্রতিফলন ঘটছে। দেখা যাক নেপালের ভবিষ্যৎ কি হয়, কি আছে নেপালের ভবিষ্যতে।